হ্যালো ফ্রেন্ডস, ড্রামার শুরুতে আমাদের একটি ফ্যাশন শো দেখানো হয়। আর এই ফ্যাশন শোটা আয়োজন করেছিল আমাদের ড্রামার ফিমেল লিড জিয়াং। একটা মেয়ে তখন জিয়াং এর কাছে গিয়ে বলে, আমাদের একটি কস্টিউম পুরো নষ্ট হয়ে গেছে, এখন আমাদের মেল মডেলকে কিভাবে স্টেজে পাঠাবো। জিয়াং কস্টিউমটা দেখে সেটা একটু সেট করে এবং ফ্যাং এর দিকে ছুড়ে দেয়। সে বলে, এভাবে তুমি স্টেজে যাবে। মেয়েটা বলে, কিন্তু এটা তো একদম ফেটে গেছে, কোনো কাজের না। তখন জিয়াং হাসতে হাসতে বলে, অসম্পূর্ণ জিনিসটা অনেক সময় সুন্দর লাগে, দেখো এই কস্টিউমটা সেরা হবে। এরপর যখন ফ্যাং স্টেজে যায়, সবাই তাকে দেখে হাততালি দিতে শুরু করে। সবাই সেই কস্টিউমটা দেখে অবাক হয়ে যায় আর জিয়াংও খুব খুশি হয়। তারপর সবাই ড্রিঙ্ক করতে থাকে, কারণ আজকের শোটা সফল হয়েছে। জিয়ান তখন তার বান্ধবী সুর সঙ্গে থাকে। সু বলে, তুমি বারবার কোন দিকে তাকাচ্ছ? জিয়াং বলে, না কোথাও না, কিন্তু সে বারবার ফ্যাং এর দিকে তাকাচ্ছিল। সু হেসে বলে, কি হলো ফ্যাং, তোমার খুব ভালো লাগছে বুঝি? জিয়াং বলে, তেমন কিছু না, আমি তো শুধু এটা ভাবছিলাম, আমি ওকে একদম অদ্ভুত ড্রেসটা দিয়েছিলাম, তারপর সে দারুণ পারফরমেন্স করেছে, তাই ধন্যবাদ দিতে চেয়েছিলাম। সু বলে, থাক, আমি জানি তুমি আসলে কি চাও। এই কথা বলে সে চলে যায়। এরপর ফ্যাং আর জিয়াং এর কাছে আসে, তার গ্লাস নিয়ে নিচে ড্রিঙ্ক ফেলে, তারপর বলে, শুনেছি তুমি একটা অ্যাফেয়ার শুরু করতে চাও, কিন্তু আমি আছি। এই কথা শুনে জিয়া হতভম্ব হয়ে যায়। এরপর তারা দুজনে গাড়ি পর্যন্ত আসে। ফ্যাং তাকে জড়িয়ে ধরে, দেখো এটা শেষবার, ভালো করে ভেবে নাও, পরে কিন্তু বলবে না রিগ্রেট করছি। জিয়াং বলে, না আমি কখনো এমন বলবো না। তারপর তারা গাড়িতে বসে মিষ্টি মুহূর্ত কাটায়। কিছুক্ষণ পর জিয়াং গাড়ি থেকে নামার সময় ফ্যাং এর হাতে একটা কার্ড দেয় আর বলে, যত টাকা দরকার এখান থেকে নিয়ে নাও। এরপর সে চলে যায়। এরপর ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট আসে তাকে নিতে। আর গাড়িতে বসে ফ্যাং জিজ্ঞেস করে, তুমি সং পরিবারের খবর কি জানো? অ্যাসিস্ট্যান্ট বলে, সং পরিবারের বড় ছেলে এখন কোম্পানি চালাচ্ছে। ফ্যাং বলে, তুমি ওদের জানিয়ে দিও না যে আমি ফিরে এসেছি, ওরা ভাবুক আমি বিদেশে না খেয়ে মারা গেছি, তাতে আমার কোনো আপত্তি নেই। অ্যাসিস্ট্যান্ট বলে, তারা আপনাকে চিনতেও পারবে না, কারণ এখন আপনি সম্পূর্ণ বদলে গেছেন। ফ্যাং বলে, এটাই তো তাহলে ভালো। তারপর সে একটি লকেট বের করে, যার মধ্যে মায়ের ছবি দেখে। এরপর দৃশ্যটা ফ্ল্যাশব্যাকে যায়। তখন দেখা যায় ফ্যাং এর ভাই লি তাকে বুলিং করছিল, তার ব্যাগ নিয়ে মায়ের ছবি ছিঁড়ে ফেলতে যাচ্ছিল। ফ্যাং রেগে বলে, তুমি কেমন ভাই? লিং এসে বলে, তুমি জানো না ড্যাড তোমাকে বিদেশ পাঠাচ্ছে, ওখানে যাই হোক না কেন তুমি না খেয়ে মারা যাবে, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। ঠিক তখনই সেখানে জিয়াং এসে পড়ে। সে লিকে বলে, এই মুহূর্তে এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাদের ভিডিও ভাইরাল করে দেব। ফ্যাং তার বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে যায় আর জিয়াং গিয়ে তাকে সান্ত্বনা দেয়। সে জিজ্ঞেস করে, এই ছবিটা কি তোমার মায়ের? ফ্যাং বলে, হ্যাঁ এটা আমার মায়ের। তখন জিয়াং ছবিটা দেখে, নিজের লকেট খুলে সেটার ভিতরে ছবিটা ঠিক করে লাগিয়ে দেয়। তারপর সে লকেটটা ফ্যাং এর হাতে দিয়ে বলে, এভাবে তুমি তোমার মাকে রক্ষা করতে পারবে, কেউ তোমার কাছ থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না, এটা নিজের কাছে রাখো, তোমার কাজে লাগবে। ফ্যাং সেটি নিয়ে রাখে। এটাই ছিল প্রথমবার যখন সে জিয়াং এর সঙ্গে দেখা করেছিল। তারপর দৃশ্যটা আবার বর্তমানে ফিরে আসে। ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি চাইলে আমি ওই মেয়েটাকে খুঁজে দিতে পারি। ফ্যাং বলে, না তার দরকার নেই, আমি নিজে ওকে ফলো করব। অন্যদিকে জিয়াম তার টিমের সঙ্গে কাজ করছিল, কারণ সে নতুন পোশাকের কালেকশন প্রকাশ করতে চলেছিল। অনেকগুলো মডেল এসে যায়, তাদের মধ্যে ফ্যাংও ছিল। ফ্যাং তখন একটি কল পায়, সাইডে চলে যায়। এদিকে সু জিয়াংকে টেনে নিয়ে সাইডে আসে। সু বলে, বলো তো তুমি কি আগে ফ্যাং এর সঙ্গে সময় কাটিয়েছো? জিয়াং হালকা হাসি দিয়ে বলে, হ্যাঁ একবার কাটিয়েছি, কিন্তু জানি না কেন এবার মনে হচ্ছে কিছুই হবে না, আমার কি অন্য কোথাও ট্রাই করা উচিত? সু বলে, তার দরকার নেই, আগে নিজের কাজে মন দাও, সবকিছুর একটা সময় আছে, সময় এলে সব ঠিক হয়ে যাবে, চলো এখন ভিতরে যায়। তারা ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ফ্যাং তাদের সব কথা শুনে ফেলে। সে বলে, এখন বুঝলাম, জিয়াং একটা বাচ্চা চায়। এরপর যখন জিয়াং কাজ শেষে বাইরে যাচ্ছিল, ফ্যাং তাকে পাশে টেনে নেয়। সে বলে, আজ তুমি খুব জোরে কথা বলছিলে, দুর্ভাগ্যবশত আমি সব শুনে ফেলেছি, এখন বলে কি ব্যাপার, কি নিয়ে তুমি ভাবছো? জিয়াং বলে, তুমি খুব খারাপ মানুষ, তবুও যখন সময় আসবে আমি তোমাকে জানাবো। এই বলে সে চলে যায়। পরে জিয়াং তার অর্কারদের কাজ দেখে খুব খুশি হয়। তখন সে ঘোষণা করে, আমরা খুব শীঘ্রই একটা পার্টি করব, সবাই মজা করব আর ড্রিঙ্কও করব, আজ তাদের প্রজেক্ট শেষ হওয়ার সময়। এরপর জিয়াং আর সু একসঙ্গে একটা ফ্ল্যাটে যায়।
সু জিজ্ঞেস করে তুমি এখানে আর কতদিন থাকবে। জিয়াং বলে আমার বাড়িটা প্রায় তৈরি, ওইটা হইলে আমি সেখানে চলে যাব, ততদিন আমাকে এখানেই থাকতে হবে। সু বলে আমি জানি তুমি এখানে কেন থাকো, তোমার এটা নিয়ে একটু ভাবা উচিত। ঠিক তখনই লিফটের দরজা খুলে সামনাসামনি ফ্যাং বেরিয়ে আসে। সে জিয়াংকে জুড়ে টেনে নেয় নিজের কাছে। সু এটা দেখে একেবারে হতবাক, তার কিছু বলার থাকে না। এরপর ফ্যাং জিয়াংকে নিয়ে হোটেল রুমে যায় আর তারা একসাথে নাইট স্পেন্ড করে। পরদিন সকালে ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলে স্যার আজ আপনার একটা ইভেন্ট আছে, আপনি কি প্রস্তুত? ফ্যাং বলে না, আজ আমি কোথাও যাব না, সব ইভেন্ট ক্যান্সেল করে দাও। কল কেটে সে জিয়াং এর দিকে তাকিয়ে বলে তুমি এখন আমাকে চেনো না, যেদিন আমার আসল পরিচয় জানতে পারবে জানি না তখন তোমার প্রতিক্রিয়া কেমন হবে। এদিকে জিয়াং আবার নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ে। তারপর সে আবার ফ্যাং এর কাছে আসে। ফ্যাং চায় জিয়াং তার মাপ নিক, কিন্তু জিয়াং যখন কাছে আসে ফ্যাং তাকে একটা কাগজ দেয় আর বলে আমার সব মাপ এখানে লেখা আছে, তুমি চাইলে পড়ে নিতে পারো। ঠিক তখনই সু আসে আর বলে জিয়াং কেউ তোমার সাথে দেখা করতে এসেছে, তোমার ওইখানে যাওয়া উচিত। এটা শুনে জিয়াং এর একদম ভালো লাগে না, সে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। ফ্যাং জিজ্ঞেস করে কে এসেছে। সু হেসে বলে তুমি কেন ওর কাছে এত আগ্রহ দেখাচ্ছ? যাই হোক আমি জানিয়ে দেই ওর শো এর স্পন্সর এসেছে, ও এখন তার সঙ্গে দেখা করতে গেছে। অন্যদিকে জিয়াং লির সঙ্গে দেখা করতে যায়। লি বলে গতবারও তোমার শোতে আমি অনেক টাকা খরচ করেছিলাম, কিন্তু এবার কিছু সমস্যার জন্য আসতে পারিনি, এবার নিশ্চয়ই তোমার শোতে থাকবো। জিয়াং ঠান্ডা স্বরে বলে ঠিক আছে এসো, আমার শোতে তো অনেকে ইনভেস্ট করে শো দেখতে আসে, এতে নতুন কে আছে? তুমি কি শুধু এই কথার জন্য আমাকে এখানে ডেকেছিলে? এই কথা বলে সে সেখান থেকে চলে যায় আর লির রাগে গরম হয়ে ওঠে। ঠিক তখন ফ্যাং ওদিক দিয়ে যাচ্ছিল আর লিকে দেখে ফেলে। ফ্যাং সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে আমি ওই পার্টিতে যাব। এরপর দৃশ্যটা বদলে যায় পার্টির সিনে। সেখানে জিয়াং আর সু দুজনে এসেছে, তারা কথা বলছিল। ঠিক তখনই যাও এসে পড়ে। সে বলে জিয়াং আমি তোমাকে সেই রাতে এক পুরুষের সঙ্গে গাড়িতে দেখেছিলাম, সে একজন মেল মডেল মনে হচ্ছিল, সে কে ছিল বলবে? এটা শুনে জিয়াং একটু অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে ও কি সব দেখে ফেলেছে নাকি, তাহলে তো আমি ভীষণ লজ্জায় পড়বো। তখন লি বলে তুমি এটা কি বলছো, আমি তো এত বছর ধরে চেষ্টা করছি তবু তোমাকে কোনো পজিটিভ উত্তর দেয়নি, তাহলে সে অন্য কারোর সঙ্গে কিভাবে থাকতে পারে? যাও বলে কিন্তু আমি নিজের চোখে দেখেছি। ঠিক তখনই ফ্যান সেখানে এসে পড়ে, তাকে দেখে জিয়াং অবাক হয়ে যায়। এটা তো ভিআইপিদের পার্টি, সে এখানে কি করছে? আমি কি কোনো গোপন বসকে চিনে ফেললাম নাকি? এরপর ফ্যাং জিয়াং এর কাছে এসে বসে। সে বলে তুমি কেমন আছো, শরীর ঠিক আছে তো? জিয়াং বলে আমি ভালো আছি, কিন্তু তুমি এখানে কি করছো? ফ্যাং বলে আমাকে এই পার্টিতে ইনভাইট করা হয়েছে। তারপর সে সবার সামনে ঘোষণা করে আমি সঙ্গের ফ্যামিলির একজন, আমার নাম ফ্যাং। এটা শুনে লি জোরে জোরে হেসে ওঠে, পাগলের মতো হাসতে হাসতে বলে এটা কখনোই সম্ভব নয়, তুমি বলেছো তুমি শ্যাং পরিবারের, তোমার নাম ফ্যাং, আমি কোনোভাবে এটা বিশ্বাস করব না। এটা শুনে জিয়াং একদম হতভম্ব হয়ে যায়। লি বলে তুমি যাই করো না কেন আমি এটা একদমই মানবো না। ফ্যাং রাগে বলে ও তাই নাকি, তুমি তো আমার একসময় বুলিং করে বিদেশে পাঠিয়ে দিলে, ভাবলে আমি ওইখানে না খেয়ে মারা যাব, কিন্তু আমি আমার যোগ্যতায় প্রচুর টাকা উপার্জন করেছি, এখন আমি ফিরে এসেছি, এতে লজ্জার কি আছে? কারণ তুমি সবটাই ডিজার্ভ করেছিলে, তোমার সঙ্গে এমনটাই হওয়া উচিত ছিল। এই বলে সবাই ফ্যাংকে মারতে যায়, কিন্তু জিয়াং তাড়াতাড়ি তার হাত ধরে থামিয়ে দেয় আর বলে এটা আমার পার্টি, এখানে কোনো হিংসা চলবে না। পার্টির ভিতরে আমি তোমাদের বাড়ির ব্যাপারে আলোচনা করতে দিতে পারবো না, তোমাদের যা কিছু করতে চাও বাইরে গিয়ে করো, কিন্তু এখন আমি কাউকে মারধর করতে দেব না। এরপর জিয়াং ফ্যাং এর হাত ধরে তাকে সঙ্গে নিয়ে চলে যায়। এই দৃশ্য দেখে লির একদম ভালো লাগে না। অন্যদিকে ফ্যাং আর জিয়াং অন্য গাড়িতে গিয়ে বসে। ফ্যাং বলে কি হলো, এবার তো তুমি গাড়িটা বদলে ফেললে। জিয়াং বলে আমি চাই না লি তোমার সঙ্গে এভাবে ঝগড়া করুক, তবে তুমি একটা কথা বলো, তুমি কি সত্যি সং পরিবার থেকে এসেছো? ফ্যাং বলে হ্যাঁ আমি সত্যি শ্যাং পরিবার থেকে এসেছি, আমি এখানে এসেছি শুধু তোমার সঙ্গে দেখা করতে, লিকে দেখার জন্য না। জিয়াং বলে ওকে। তারপর সে ফ্যাং এর হাতে মলম লাগায়। ঠিক তখনই লি আর যাও সেখানে এসে পড়ে। যাও তাড়াতাড়ি ফ্যাংকে নিজের সামনে দাঁড় করায় যাতে সে নিজেকে লুকিয়ে রাখতে পারে। ওদিকে লিও ঝাওকে বলে আর কোনোদিন এমন ভাবে আমাকে জড়িয়ে ধরো না, তোমার এই ব্যবহার আমার একদমই ভালো লাগে না।
যাও বলে হতে পারে, কিন্তু আমার মনে হয় জিয়াং ফ্যাংকে পছন্দ করে, আর সেই কারণে ফ্যাং সে পার্টিতে এসেছিল। লি রাগে বলে, ফ্যাং সবসময় আমার পছন্দের জিনিসটা কেন নিয়ে নেয়, এবার আমি ওকে কিছুতেই দেব না এই জিনিসটা। এই বলে সে যাওয়ার গলা চেপে ধরে বলে, তুমি তোমার সীমার মধ্যে থাকো, তোমার ক্ষমতা বাইরে যাওয়ার দরকার নেই। তারপর সে গাড়িতে উঠে চলে যায়। অল্পক্ষণ পর জিয়াং ফ্যাংকে তার বাড়িতে পৌঁছে দেয়। ফ্যাং বলে, তুমি চাও তো আমার বাড়িতে আসতে পারো। জিয়াং বলে, তার দরকার নেই, আমি ঠিক আছি। সে চলে যাওয়ার পর ফ্যাং তার অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসে। ফ্যাং গাড়িতে বসে। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার লি আপনাকে দেখতে চাই। ফ্যাং বলে, ঠিক আছে ওইখানেই চলো। ফ্যাং যখন লির কাছে পৌঁছায়, লি বলে, আমি এখনই তোমাকে বলে দিচ্ছি, তুমি জিয়াং এর থেকে দূরে থাকবে, ওর কাছে যাওয়ার চেষ্টাও করবে না, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ফ্যাং এসে বলে, তোমার চেয়ে খারাপ আসলে কেউ নেই, আর জিয়াং তোমাকে পছন্দও করে না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এটা বুঝে নাও, এটা তোমার জন্য ভালো হবে। লি রেগে বলে, তুমি জানো আমি জিয়াংকে সিরিয়াস করার চেষ্টা করছি, আর তার প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমি জানি আমি যদি ওর কাছাকাছি থাকি, একদিন না একদিন সে আমার কাছে ফিরে আসবে। আমি শুধু ওকে ব্যবহার করতে চেয়েছিলাম, তাছাড়া আর বেশি কিছু নয়। এই কথা শুনে ফ্রেন্ড প্রচন্ড রেগে যায়। সে গাড়ি থেকে নেমে গিয়ে লিকে মারধর করে। তারপর সে আবার গাড়িতে উঠে বসে। সে বলে, 10 বছর আগে ও আমাকে বাঁচাতে এসেছিল, আর 10 বছর পরেও শুধু আমার জন্য এসেছে, ওকে আমি কারো হাতে দেব না। তারপর সে বাড়িতে চলে যায়। লি পিছনে দাঁড়িয়ে বলে, আমি তোমাকে ছাড়বো না, দেখে নেব তুমি কি করতে পারো। অন্যদিকে জিয়ান যখন বাড়ি ফিরে, সে তার জিনিসপত্রের মধ্যে তার মায়ের ছবি বের করে। সে মাকে খুব মিস করছিল। ঠিক তখন তার ফোন বেজে ওঠে। সে কল ধরে বলে, কে? ওপাশ থেকে এক পুরুষ কণ্ঠ বলে, আমি তোমার বাবা, আমি তোমার সঙ্গে দেখা করতে যাই। এই কণ্ঠ শুনে জিয়াং তার পুরনো স্মৃতিগুলোতে ফিরে আসে, যখন তার বাবা তার মাকে নির্দয়ভাবে মারত, আর ছোট জিয়াং নিজ চোখে সবকিছু দেখত। এই কোণে সে এখন ট্রমায় ভুগছে। দৃশ্যটা আবার বর্তমানে সময় ফিরে আসে। জিয়াং ভয়ে কাঁপতে থাকে। সে মোবাইলটা হাতে নিয়ে আয়নার দিকে ছুঁড়ে মারে। মোবাইল আর আয়না দুটোই ভেঙে যায়। এরপর সে সুর কাছে যায়। সে জিজ্ঞেস করে, কি হয়েছে, সব ঠিক আছে তো? 20 বছর পুরো হয়ে গেছে, হয়তো আমার বাবা মুক্তি পেয়েছেন, তারা ফিরে এসেছে। সু বলে, এটা মানে ওই 20 বছর খুবই কম ছিল, আসলে তাদের আরো বেশি এখানে থাকা উচিত ছিল। অন্যদিকে জিয়াং যখন সুর সঙ্গে কাজ শেষ করছিল, তখন তার ওয়ার্কাররা বলছিল জিয়াং ফ্যাং এর সঙ্গে খুব ভালো দেখায়, যখন তারা একসাথে থাকে দুজন একদম পারফেক্ট লাগে। সু বলে, তুমি ওদের কথা শুনেছো তো? এই কথা শুনে জিয়াং হঠাৎ করে কাশি শুরু করে এবং বলে, আমি পানি নিয়ে আসছি। তারা যখন বের হওয়ার জন্য রওনা দেয়, ঠিক তখনই ফ্যাং এসে তাকে টেনে নেয় আর বলে, কি হলো, তুমি কি আমাকে মিস করছিলে? জিয়াং ভাবছিল কি জবাব দেবে। সেই মধ্যে সু আর তার কর্মীরা এসে হাজির হয়। একজন মেয়ে বলে, জিয়াং কি হয়েছে, তুমি বেশ অস্বস্তি অনুভব করছো, তোমার স্বাস্থ্য ঠিক আছে তো? জিয়াং বলে, হ্যাঁ আমি ঠিক আছি। সু বলে, ঠিক আছে চলো আমরা বাইরে যাই। তারপর সবাই চলে যায়। অন্যদিকে জিয়াং বাড়ির দরজা বন্ধ করতে গিয়ে আচমকায় তার বাবা এসে পড়ে। বাবা জোর করে দরজা খুলে ঢুকে বলে, তুমি তো এখন বড় ফ্যাশন ডিজাইনার হয়ে গেছো, অনেক টাকাও থাকবে তোমার, তা আমি তোমার কাছে কিছু টাকার জন্য এলাম, শালীনভাবে কিছু টাকা আমাকে দাও। জিয়াং তিরস্কার করে বলে, তুমি এখন ভয়ানক দানব, তোমার মতো মানুষের কাছে আমি 1 টাকাও দিব না, এখনই এখান থেকে চলে যাও। এই কথা শুনে বাবা চিৎকার করে আর ছুরি তুলে নিয়ে সরাসরি তাকে একটা থাপ্পড় মারে। জিয়াং নিচে পড়ে যায়। ওদিকে ফ্যাং আর অ্যাসিস্ট্যান্ট দৌড়ে এসে জানায়, আমি জিয়াং এর সুরক্ষার জন্য কিছু লোক ঠিক করে রেখেছিলাম। তাদের কথা জানলাম আপনার বাবা 20 বছর পর ফিরে এসে জিয়াং এ খারাপভাবে আচরণ করছে, আপনাকে দ্রুত যেতে হবে। এই খবর শুনে ফ্যাং অবাক এবং উত্তেজিত হয়ে যায়। জিয়াং এর বাবা খুবই ভীত হয়। বাবা বলছেন, সৎভাবে টাকা দাও। জিয়াং পাল্টা বলছে, তুমি মেয়ের সাথে আমার মাকে যেভাবে ব্যবহার করেছিলে, তার জন্য আমি তোমাকে 1 টাকাও দেব না, দেখবো তুমি কিভাবে টাকা নাও। ততক্ষণে ফ্যাং এসে বাবাকে সাইডে ঠেলে দিয়ে জিয়াংকে তুলে দাঁড় করায়। এরপর বাবার কাছে গিয়ে তাকে লাথি মারে আর প্রশ্ন করে, তুমি কেন এখানে তোমার মেয়ের কাছে এসেছো? তুমি কি তাকে এভাবে বারবার বুলিং করে চলবে? বাবা জবাব দেয়, না আমি শুধু টাকা নিতে এসেছি, আমাকে টাকা দাও, আমি চলে যাব। ততক্ষণে ফ্যাং তার মুখে একটা চড় মারে আর কাঠ ছুঁড়ে দিয়ে বলে, এই অ্যাকাউন্টে প্রচুর টাকা আছে, নেও, আর আমার জিয়াং এর কাছে তুমি আর কখনো আসবে না। বাবা সেই কাঠ নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। ফ্যাং ফিরে এসে জিয়াংকে হাগ করে এবং সান্ত্বনা দেয়।
এবং বলে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। পরের সকালে জিয়াং উঠলে দেখে কিচেনে ফ্যাং তার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল। একই সময় ফ্যাং এর কাছে বাই নামের কারো কল আসে। ফ্যাং কলটি স্পিকার করে দেয়। বাই বলে, কোথায় তুমি? তুমি তো বাইরেতে নেই, আমি তোমাকে অনেক মিস করছি। ফ্যাং বলে, ঠিক আছে, আমি দ্রুত আসছি। এইসব কথা জিয়াং শুনছিল এবং এই কথাগুলো একদম ভালো লাগছিল না। এরপর ফ্যাং ফিরে তাকিয়ে বলে, তুমি একটু ব্রেকফাস্ট করে নাও, আমার একটা ক্লায়েন্ট আছে, আমার দেখা করতে হবে, আমি যাচ্ছি। তারপর সে তার জ্যাকেট পরে বেরোতে যায়। তাতে জিয়াং ক্ষিপ্ত হয়ে তাকে ঠেলে দিয়ে এক থাপ্পড় মারে আর বলে, তুমি তোমার কাজ নিয়ে থাকো, আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, আর তুমি এখনই এখান থেকে চলে যাও। ফ্যাং চুপচাপ চলে যায়। জিয়াং ভাবতে থাকে, খুবই দুঃখ হয়। ফ্যাং বলেছে সে ক্লায়েন্টের কাছে যাচ্ছে, কিন্তু বাস্তবে সে অন্য কোনো মেয়ের কাছে যাওয়ার ছিল। ওদিকে ফ্যাং একবারে কাঁদতে কাঁদতে বসে আছে। ততক্ষণে বাই এসে হাজির হয়। বাই বলে, দেখো আমি এসে গেলাম, তুমি এতক্ষণ কেন বাড়িতে আসোনি? ফ্যাং প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? বাই বলে, তুমি তো বলেছিলে তুমি আমাকে দেখে যাবে না, আমি অনেকদিন পর ফিরে এসেছি। শুনেছি তুমি জিয়াং এর সঙ্গে অনেক সময় কাটাচ্ছ, তুমি কি জিয়াংকে ফিরে পেয়েছো? আর এই ধরনের কথা আমি তোমাকে বলবো না, তোমার তো তোমার কাজে লেগে থাকা উচিত। বাই বলে, ঠিক আছে, আমি তো শুধু তোমাকে দেখতে এসেছি, কিন্তু মনে হচ্ছে তুমি এখনো রেগে আছো। এই বলে সে চলে যায়। পর বাই যখন এসে জিয়াং এর কাছে যায়, বাই বলে, তুমি কি জিয়াং? জিয়াং বলে, হ্যাঁ আমি জিয়াং, বসো। বাই বসে জিজ্ঞেস করে, তুমি আমাকে কি দিতে চাও? জিয়াং বলে, আমি তোমার জন্য কি আনবো? বাই সরাসরি বলে, আমি এখানে কোনো কিছু ড্রিঙ্ক করতে আসিনি, আমি একটা কথা বলতে এসেছি, তুমি এখন থেকে ফ্যাং এর থেকে দূরে থাকবে। আমি চাই না আমি আসার পরও তুমি ফ্যাং এর কাছে থাকো, আমি এটা একেবারে পছন্দ করব না, তুমি বুঝতে পেরেছো? জিয়াং বলে, হ্যাঁ, আমরা খুব শীঘ্রই ব্রেকআপ করব। তারপর ভাই আরো বলে, তুমি আবার ফ্যাং এর সাথে কখনো দেখা করার চেষ্টাও করবে না। এই বলে সে চলে যায়। এরপর সুর এসে বলে, ওটা ছিল বাই ফ্যামিলি বড় মেয়ে, সে এখানে তোমার কাছে কি বলতে এসেছিল? জিয়াং বলে, হ্যাঁ, সে বলেছে আমি যাতে ফ্যাং এর থেকে দূরে থাকবো। সু জিজ্ঞেস করে, তুমি কি চাও? জিয়াং বলে, হ্যাঁ, আমি এখনই ফ্যাং থেকে দূরে থাকতে চাই। বাই না থাকার কারণে ফ্যাং আমার কাছে এতটা কাছাকাছি এসেছিল, তবে হয়তো ফ্যাং আর বাই ভালো বন্ধু, তাই আমার আর তার মধ্যে থাকা উচিত না। সু বলে, ঠিক আছে, পরে আবার তুমি পস্তাবে না তো? এখনো উচিত ভালোভাবে সিদ্ধান্ত নাও। এই কথায় জিয়াই চিন্তায় পড়ে যায়। তারপর জিয়াং মিস্টার ওয়াং এর কাছে যায় পরে শো নিয়ে আলোচনা করতে। তারা কথা বলতেই আছে, তখন লি এসে পৌঁছায়। লি বলে, জিয়াং, ভালো লাগলো তোমাকে এখানে পেয়ে, চলো একসাথে ডেউ খেয়ে নাও। লি জিয়াংকে একটা ড্রিঙ্ক দেয় আর জিয়াং সেটা খায়। তখন সে অসুস্থ হয়ে মস্তিষ্কে ধাক্কা খেতে শুরু করে। বুঝতে পারে লি তার মধ্যে কিছু ড্রাগ দিয়েছিল। সে দ্রুত সেখান থেকে পালাতে থাকে। লি তার পিছু নেয়, কিন্তু জিয়াং পালাতে সফল হয়। সে একটি ঘরে গিয়ে লুকিয়ে বসে এবং ততক্ষণে ফ্যাংকে ফোন করে বলে, লি আমার সঙ্গে কিছু করতে চেয়েছিল এবং তাই আমার ড্রিঙ্কে ড্রাগ মিশিয়েছিল, প্লিজ তুমি দ্রুত এসো, আমি মনে করি সে আমার সুযোগ নিতে চাইছে। জিয়াং তখন খুব ভয় পেয়েছিল। ঠিক সেই সময় ফ্যাং সেখানে পৌঁছে যায়। সে প্রতিটি ঘরে জিয়াংকে খুঁজছিল, অবশেষে তাকে খুঁজে পায়। ফ্যাং জিয়াংকে তুলে নিজের বাড়িতে নিয়ে আসে। ড্রাগ খাওয়ার কারণে জিয়ান অজ্ঞান হয়ে যায় আর তারা একসাথে নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে জিয়াং জেগে উঠে ফ্যাংকে দেখে বলে, গত রাতে তুমি আমার সুযোগ নিয়েছো, তুমি আমার সঙ্গে এমনটা কিভাবে করতে পারলে? আমি তো তোমাকে বলেছিলাম আমার থেকে দূরে থাকতে। ফ্যাং শান্তভাবে বলে, আমি কিছুই করিনি, যা কিছু হয়েছে তুমি নিজেই করেছো। জিয়াং রেগে কাপড় বদলে আসে। তারপর বলে, কাল রাতে তুমি আমার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছিলে, এজন্য ধন্যবাদ, না হলে লি আমার সঙ্গে কি না কি করতো কে জানে। বলো তোমাকে কত টাকা দিতে হবে, আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। ফ্যাং বলে, আমার টাকার প্রয়োজন নেই, আমার টাকার অভাবও নেই। জিয়াং ঠান্ডা গলায় বলে, ঠিক আছে, তাহলে আর কখন আমার পিছনে যেও না। এই কথা বলে সে চলে যায়। ওদিকে লি কিছু মেয়ের সঙ্গে বাইরে বসেছিল। তখন ফ্যাং রেগে গিয়ে সেখানে পৌঁছায়। সে লির সঙ্গে মারামারি শুরু করে আর মাথায় বোতল ভেঙে দেয়। ফ্যাং চিৎকার করে বলে, জিয়াং থেকে দূরে থাকবে, তার কাছে যাওয়ার চেষ্টা করো না, নিজের সীমায় থাকো, এটাই তোমার জন্য ভালো। তারপর সে চলে যায়। লি কিছু বুঝতে পারে না কেন ফ্যাং তাকে এমন করে মারলো। অন্যদিকে জিয়াং তার ফ্যাশন শো নিতে প্রস্তুত নিচ্ছিল। ফ্যাং তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ভিআইপি এরিয়ায় যায়। তখন সুর ফোন পায় যে ভিআইপি এসে গেছে। সে জিয়াংকে নিয়ে স্টেজের পাশে যায় এবং বলে, দেখো, উনি আমাদের ভিআইপি, যিনি এই শোর স্পন্সর করেছেন। ফ্যাং অন্ধকারে ছিল, তাই জিয়াংকে চিনতে পারে না। জিয়াং বলে, ওর ফিগারটা আমার চেনা চেনা লাগছে।
সু এসে বলে ধনী লোকদের ফিগার এমনই হয়, এটা নিয়ে বেশি ভেবো না। এরপর তারা অন্যদের সাথে দেখা করে। এদিকে বাই ফ্যাং এর কাছে আসে। সে বলে, ফ্যাং, এই মেয়েটা এখানে এসেছে। ফ্যাং, তুমি একটু ভাবো, ও তো একজন সাধারণ ফ্যাশন ডিজাইনার, আর আমি তোমার কোম্পানিতে কাজ করি। আমাদের একদম আলাদা লেভেলের মানুষ, আর সে তোমার উপযুক্ত নয়, তাই আমি হচ্ছে শুধু তোমার উপযুক্ত। ফ্যাং রেগে বলে, আজ তুমি এটা বললে, কিন্তু পরের বার এমন কথা মুখেও আনবে না। আমি তোমার এই কথা একদম ভালো লাগেনি। এই বলে সে চলে যায়। তারপর ফ্যাশন শো শুরু হয়। সবাই দারুণ পারফরমেন্স করে, কিন্তু সু আর জিয়াং চিন্তায় ছিল, কারণ ফ্যাং তখনও আসেনি, আর সে ছিল তাদের মেল মডেল। জিয়াং বলে ওর জায়গায় অন্য কাউকে রাখে। ঠিক তখনই ফ্যাং আসে আর বলে, আমার সিন আমি নিজেই করব। সে দ্রুত কাপড় বদলে র্যাম্পে উঠে যায়। সু শেষ হলে সবাই জিয়াং এর সুর হাততালি দেয়। নিজের কাজ নিজে শেষ করে চলে গেল, এতে কি খারাপ? কিন্তু ভিতরে ভিতরে সে একটু কষ্ট পায়। পরে জিয়াং বাড়ি ফেরার পথে দেখে ফ্যাং তার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে গাড়ি থেকে নেমে বলে, তুমি এখানে কি করছো? ফ্যাং শান্তভাবে বলে, আমি জানি তুমি রেগে আছো, কারণ আমি দেরি করে এসেছি, কিন্তু বিশ্বাস করো আমার খুব গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল। ফ্যাং বলল, আমার তোমার টাকার কোনো দরকার নেই, এইসব টাকা তুমি নিজের কাছে রাখতে পারো। জিয়াং বলল, কিন্তু এখন আমার কাছে একটি ভালো স্পন্সরশিপ এসেছে, যারা আমাকে ভালোভাবে পে করেছে, তাই আমি তোমায় টাকা পাঠাবো, চিন্তা করো না। জিয়াং সেখান থেকে যাওয়ার সময় ফ্যাং তাকে নিজের দিকে টেনে নেয়। সে বলে, দেখো তোমাকে বেশি সন্দেহ হওয়ার দরকার নেই। আর হলো বায়ের কথা, সে শুধু আমার ক্লাসমেট ছিল, সে শুধু আমাকে দেখার জন্য এখানে এসেছে। সে আমার কোম্পানিতে ভালো স্পন্সরশিপ এবং আমাদের কোম্পানির কাজও করছে, তাই হয়তো তুমি ভাবছো সে আমার খুব কাছের মানুষ, আসলে তেমন কিছুই নয়। জিয়াং বলো, ঠিক আছে, তাহলে তুমি কেন আমাকে এইসব বোঝাচ্ছ? ফ্যাং বলো, কারণ আমি জানি তুমি ভুল বুঝছো। কাল আমার জন্মদিন, আমি চাই তুমি অবশ্যই সেখানে আসো। জিয়াং সম্মতি হয় আর নিজে গাড়িতে উঠে চলে যায়। অন্যদিকে জিয়াং অনেকক্ষণ ধরে ফ্যাং এর জন্য অপেক্ষা করে একটি রেস্টুরেন্টে। সেখানে 2 ঘন্টা হয়ে গেছে। এক ওয়েটার এসে বলে, আপনি এখানে 2 ঘন্টা ধরে বসে আছেন, কিছু অর্ডার করেননি। জিয়াং একটু লজ্জা অনুভব করে এবং বলে, আমি কল করে পরে জানাবো। জিয়াং ফ্যাংকে কল করলে সেই কলটি বাই ধরে এবং বলে, আমি এখন শুধু ফ্যাং এর সঙ্গে আছি, আমরা ভালো সময় কাটাচ্ছি, তাই পরে কল করো। জিয়াং এর এই কথা শুনে খুব খারাপ লাগে। অন্যদিকে ফ্যাং বায়ের কাছে আসে। সে বলে, তুমি বলেছিলে তোমার পা ব্যথা করছে, কিন্তু এখন পুরো ঠিক, এখন এখানেই থাকুক। বাই হ্যাক করতে চাই, দয়া করে আমার সঙ্গে থাকো। আমি জানি তোমার জন্মদিন, তোমার সঙ্গে আমি সময় কাটাতে চাই। কিন্তু ফ্যাং তাকে পাশ কাটিয়ে দিয়ে চলে যায়। রেস্টুরেন্টে ফ্যাং পৌঁছে দেখে জিয়াং সেখানে নেই। ওয়েটার জানায় সে আপনার জন্য কেক এনেছিল, 3 ঘন্টা ধরে অপেক্ষা করেছে এবং তারপর চলে গেছে। সে লজ্জা অনুভব করে। জিয়াং সুর সঙ্গে ড্রিঙ্ক করছে। সু বলে, এত বেশি ড্রিঙ্ক করো না। জিয়াং বলে, সে আমার সঙ্গে এমন কিভাবে করতে পারে? আমি 3 ঘন্টা ধরে অপেক্ষা করেছি, আমি পাগল নয়। তারপর আবার সে ড্রিঙ্ক করতে শুরু করে। এই সময় ফ্যাং কল করে। জিয়াং তার কল ধরে। ফ্যাং জিজ্ঞাসা করে, তুমি কোথায়? জিয়াং নিজের অবস্থান জানায় এবং কল শেষ করে। সু বলে, তুমি কি করেছো? এত বড় ধোঁকা দেওয়ার পরও তুমি তাকে এখানে কেন রেখেছো? জিয়াং বলে, সে আমার সঙ্গে খেলতে চায়। ঠিক আছে, আমি ওর সঙ্গে খেলবো, আমি ওকে দেখাবো আমি জিয়াং। পরবর্তী সিনে ফ্যাং আবার বাইরে পৌঁছে দেখলো জিয়াং কিছু ছেলেদের সঙ্গে আছে এবং ড্রিঙ্ক করছে। সে তাকে দাঁড় করে নিয়ে যেতে চায়, কিন্তু জিয়াং তার উপর সমস্ত ড্রিঙ্ক ঢেলে দেয় এবং বলে, তুমি আমার সঙ্গে এত বড় কিভাবে ধোঁকা দিতে পারে? অন্যদিকে লিয়ে কাউকে কল করে বলে, আমি তোমাকে যে ঠিকানা দিয়েছি জিয়াং এর তা একদম কাজের নয়, আমাকে অন্য ঠিকানা দাও যাতে আমি ওর কাছে যেতে পারি। কল শেষ হয়। এরপর বাই আসে এবং তাকে কিছু বলতে চায়। তুমি জানো না আমার যে গার্লফ্রেন্ড আছে সে ফ্যাং এর সঙ্গে সম্পর্ক রাখে, তোমার উচিত তাকে সামলানো, তাকে বুঝানো যে সে ফ্যাং এর থেকে দূরে থাকুক, না হলে আমি তার সাথে অনেক খারাপ কিছু করব। লি এটা শুনে খুবই অবাক হয়। অন্যদিকে লি অনেকক্ষণ ধরে জিয়াং এর জন্য অপেক্ষা করছে। জিয়াং তার কাছে আসে এবং বলে, তুমি এখানে কি করছো? আমার কাছে আসো না, না হলে আমি তোমার চোখে স্প্রে করে দেব। লি বলে, ঠিক আছে, আমি তোমার কাছে আসবো না, কিন্তু তুমি আমাকে বলো তুমি আমার ভাইয়ের সঙ্গে কি সম্পর্ক করেছো? তোমার তো আমার সঙ্গে বিয়ে হওয়া উচিত, তাই না? আমি চাই না তুমি ফ্যাং এর সঙ্গে এমন আচরণ করো, আমি এটা একদমই পছন্দ করি না। জিয়াং বলে, সে শুধু আমার একটি পুরুষ মডেল, এছাড়া বেশি কিছু নয়। এরপর জিয়াং তার কাজ করছে। এখন তার এমপ্লয়িজ তাকে বলে যে কেউ খুব কাঁদছে, তার মন ভেঙে গেছে। জিয়াং কিছুটা অবাক হয়, সেখানে দেখতে যায়। ফ্যাং তাকে নিজের কাছে টেনে নেয়। ফ্যাং বলে, তুমি কি শুনেছিলে? জিয়াং বলে, আমি তো শুধু এমপ্লয়ীদের থেকে শুনেছিলাম যে কেউ কাঁদছে, তাই আমি তাকে দেখতে চেয়েছিলাম, তারা বলেছিল তার মন ভেঙে গেছে।
ফ্যাং বলে ওরা ঠিকই বলেছে, তুমি জানো না আমার মন ভেঙে গেছে। জিয়াং বলে দয়া করে এমন কথা আমার সামনে একদমই বলো না। তুমি জানো আমি 30 বছরের হয়ে গিয়েছি, আমার সময় নেই এসব বাজে বাজে কথা শোনার। আমি আমার জীবন নিয়ে অনেক বেশি ব্যস্ত, আমাকে সবকিছুই সামলাতে হবে, আমার কাছে এসব ফালতু কথা শোনার কোনো সময় নেই। এরপর জিয়াং ফ্যাংকে রেখে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফ্যাং বায়ের কাছে যায়, সে বলে আমি তোমাকে শেষ সতর্কবার্তা দিচ্ছি, আমি জানি জিয়াং এর সঙ্গে তুমি কি করেছো। বায় বলে আমি বেশি কিছু করিনি, শুধু ফোন করেছিলাম এবং বলেছিলাম সে তোমার এবং আমার থেকে দূরে থাকুক। ফ্যাং বলে আমি তাই বলেছি, এটা তোমার শেষ সতর্কবার্তা। যদি আবার তুমি আমাদের মধ্যে আসো এবং আসার চেষ্টা করো তাহলে আমি তোমাকে বিদেশ পাঠিয়ে দেব, আর তুমি আর কখনো আমাদের মধ্যে আসার চেষ্টা করো না। ফ্যাং তখন সেখান থেকে চলে যায়। বাই খুব রাগান্বিত থাকে। অন্যদিকে জিয়াং বাড়িতে থাকে এবং কাজ শেষ করছে। তখন ফ্যাং আসে। জিয়াং তাকে বলে তুমি এত নেশাগ্রস্ত কেন, এই সময় তুমি এখানে কি করছো। ফ্যাং বলে দয়া করে শুধু আমার উপর বিশ্বাস করো, আমার ছাড়া আর কারো কথা শুনবে না, সবাই তোমাকে আমার থেকে দূরে করতে চায়। জিয়াং তার কথাগুলো বুঝতে পারে না এবং তাকে নিজের ঘরে নিয়ে যায়। পরদিন সকালে জিয়াং উঠে দেখে ফ্যাং নেই। সে রান্নাঘরে আসে এবং ফ্যাং তার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। তারা একসঙ্গে ব্রেকফাস্ট এবং খুব ভালো সময় কাটায়। এরপর জিয়াং এবং সু তাদের জন্য পরবর্তী প্রোডাক্টের প্রস্তুতি করছে। কাজ শেষে তারা দুজনে অনেক বেশি ক্লান্ত। জিয়াং বলে আমি কয়েকদিন বিশ্রাম নিতে চাই। সু অবাক হয়ে বলে তুমি তো ওয়ার্ক হলে কাজ করতে অনেক ক্লান্ত হও না, তুমি কিভাবে বিশ্রাম নিতে চাও, সব ঠিক আছে তো। জিয়াং বলে তুমি কি একটু চুপ থাকতে পারো না, সব জায়গায় এত কথা কেন বলো। সু হাসতে থাকে। এরপর জিয়াং বাড়ি ফিরে আসে। সে তার মায়ের ছবি টেবিলের উপর রাখে এবং বলে মা দেখুন, আজ আমি আপনার প্রিয় খাবার তৈরি করেছি, আমি নিশ্চিত আপনি থাকলে খুবই খুশি হবেন। তারপর সে টিভি সিরিয়াল দেখছে এবং খাচ্ছে। আর অন্যদিকে ফ্যাং নিজের বাড়িতে যাচ্ছিল। সেই সময় তার ড্যাড সেখানে এসে নিজের বাড়িতে নিয়ে যান। তারা সবাই একসাথে খাচ্ছিল। ড্যাড বলে তুমি 10 বছর ধরে আমাকে ফিরিয়ে দেখলে, আর তুমি অনেক হ্যান্ডসাম এবং বড় হয়ে গেছো। মা বলে হ্যাঁ, তুমি তো অনেক ভালো দেখতে হয়েছো। যাই হোক, তুমি এত সময় সেখানে কিভাবে কাটিয়েছো। ফ্যাং বলে মা দয়া করে আমাকে এইসব কথা আর বলবেন না, আমি আপনাদের কোনো প্রশ্ন উত্তর দিতে চাই না। অন্যদিকে জিয়াং তার কাজে ব্যস্ত। সু তাকে বলে শীঘ্রই নতুন স্পন্সরশিপের সঙ্গে যোগাযোগ হবে এবং হয়তো তুমি সিনিয়র ফ্যাশন ডিজাইনার হয়ে যাবে। জিয়াং খুব খুশি হয়। জিয়াং দ্রুত ফ্যাং এর বাড়িতে যায়, তাকে সে উপরে যায়। ফ্যাং এর সিস্টার তাকে দেখে তৎক্ষণাৎ চলে যায় এবং জিয়াং ফ্যাং এর কাছে আসে। ফ্যাং জিয়াংকে বলে আমরা একটা নতুন ইভেন্টে যাচ্ছি, আমি চাই তুমি আমার সঙ্গে চলো, তুমি কি প্রস্তুত। ফ্যাং বলে ঠিক আছে, আমি অবশ্যই তোমার সঙ্গে যাব। কিছুক্ষণ পরে ফ্যাং তার কাছে অ্যাসিস্ট্যান্ট আসে। অ্যাসিস্ট্যান্ট জানায় আমরা জিয়াংকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দিয়েছি, আপনি কি ইভেন্টে যেতে চান। ফ্যাং বলে হ্যাঁ, আমি অবশ্যই যাব, কিন্তু আমি চাই এবার আমার পরিচয় যেন কেউ না জানুক। সে জানতে পারুক যে বিদেশ থেকে তার সাথে চুক্তি করার জন্য শুধু আমি এসেছি। ইভেন্টের দৃশ্য দেখানো হয়, সবকিছু সুন্দরভাবে গোছানো চলছে। ফ্যাশন শো শুরু হয়েছে, সবাই খুব খুশি। শো শেষ হতে জায়গায় আসে জিয়াং এর বাবা, যে ডিজাইনারকে সবাই খুব পছন্দ করেন। তিনি আসলে একজন হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। তিনি আমাকে বলে আমি তার মায়ের হত্যাকারী। আমি বাধ্য হয়েছি কারণ তিনি আমাকে বারবার হুমকি দিচ্ছিলেন। সবাই চমকে যায়। এরপর ফরেন্সিক রিপোর্টাররা আসে। লিভি জিয়াং সম্পর্কে কুৎসিত মন্তব্য করতে থাকে এবং সবাই জিজ্ঞেস করে এটা কি সত্য, যদি সত্য হয় তিনি এটা কেন করলো। এই সময় ফ্যাং এসে জিয়াং এর হাত ধরে এবং তাকে সঙ্গে নিয়ে চলে যায়। গাড়িতে ফ্যাং জিয়াংকে বলে আমি একজন ভালো আইনজীবী নিয়েছি, সে আমার বন্ধু, তোমাকে সে অনেক সাহায্য করবে, তাই চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তুমি একটু রেস্ট নাও। জিয়াং ফ্যাংকে তার অতীত জীবনের কথা বলে। তুমি জানো আমার ছোটবেলার জীবন ভালো ছিল না, আমার বাবা আমার মায়ের উপরে খুব অত্যাচার করতেন, মা খুব কষ্টে আমাদের রোজগার করতেন, আমি তা সহ্য করতে পারতাম না। একদিন মা মারা যান, আমি কিছু করতে পারিনি। তখন আমি বুঝতে পারি আমাদের অনেক টাকা উপার্জন করতে হবে বাবা থেকে দূরে থাকার জন্য। ফ্যাং বলে তুমি তো অনেক সাহসী মেয়ে, দেখো তুমি একাই লড়াই করে জিতবে, আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার সব কথা সারিয়ে দেবো এবং তোমাকে বিয়ে করব। তারা দুজনে তখন বাড়ি ফিরে যায়, একসঙ্গে বসে গল্প করে। ততক্ষণে জিয়াং এর কাছে সুর ফোন আসে। সু জিজ্ঞেস করে তুমি ঠিক তো, কিছু হয়েছে কি তোমার। জিয়াং বলে না আমি ঠিক আছি, কিন্তু আমি জানি যে কোনো স্পন্সরশিপরা আমার সাথে আজ কোনো চুক্তি করবে না, এসব খবর তাদের কাছে পৌঁছে গেছে। সু বলে সব ঠিক হয়ে যাবে, তুমি ভালোভাবে নিজের যত্ন নাও। কল কেটে যায়। জিয়াং উঠে যায়। ফ্যাং কাউকে ফোন করে। পাশাপাশি অ্যাডের দৃশ্য দেখানো হয়, সেখানে জাওবা এবং লি উপস্থিত, তারা আলোচনা করছে। ততক্ষণে জিয়াং আসে। তারা সবাই তার সঙ্গে অবহেলা এবং কুৎসিত মন্তব্য করতে থাকে। লি তাকে আড্ডে ডেকে আনে এবং জিয়াদকে আরোপ করতে বলে। জিয়াং চিৎকার করে তুমি আমার সঙ্গে এমন করতে পারবে না। লি বলে তুমি আর এখানে আসতে পারবে না, তোমার এখন ক্ষমতা শুধু আবর্জনার মতো। তুমি জানো তোমার সম্পর্কে কত গুজব ছড়িয়ে
ছড়িয়েছে, তারপরও তুমি এখানে আসতে চাও, এটা কখনোই সম্ভব নয়। ততক্ষণে অ্যাসিস্ট্যান্ট আসে আর গার্ডরা পেছনে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট জিয়াংকে বলে, আপনাকে আমাদের কোম্পানির প্রধান ডিজাইনার হিসেবে হায়ার করা হয়েছে। জিয়াং এটা শুনে খুব খুশি হয়। বাই এটা শুনে একদমই খুশি নয়। জিয়াং ফাইলটি স্বাক্ষর করে এবং অ্যাসিস্ট্যান্ট চলে যায়। শো সেখানে এসে জিয়াংয়ের সফলতা দেখে খুবই আনন্দিত হয়। বাই জিজ্ঞেস করে, এটা সব কিভাবে সম্ভব? জিয়াং বলে, সবে আমার ক্ষমতার কারণে, সম্ভবত তোমার কাছে এই ক্ষমতা নেই। তারপর সবাই চলে যায়। জিয়াং শুকে বলে, আমি এখনো অবাক, তারা আমাকে কেন হায়ার করেছে। শো বলে, তারা সবসময় ক্ষমতার বিরুদ্ধে হায়ার করে, তোমার ক্ষমতা তাদের ভালো লেগেছে, তুমি অনেক শক্তিশালী। জিয়াং খুবই খুশি হয়। ফেরার পথে ফ্যাং অপেক্ষা করছে। জিয়াং বলে, তুমি এখনো বাড়ি যাওনি? ফ্যাং বলে, না, আমি শুধু তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। জিয়াং বলে, আমাকে প্রধান ডিজাইনার হিসেবে একটি কোম্পানিতে সিলেক্ট করেছে। ফ্যাং খুব খুশি হয়। সে বলে, আমি জানতাম তুমি এটা করতে পারবে, দেখো তুমি করেছো। জিয়াং অবাক হয়, কিন্তু তারা আমাকে এত সহজে কেন সিলেক্ট করলো? ফ্যাং বলে, এটা সবই ক্ষমতার কারণে, তুমি অনেক শক্তিশালী, এটা তুমি মেনে নাও। জিয়াং খুব খুশি হয়। পরে জিয়াং এবং শো একই কোম্পানিতে ভেসেলের সঙ্গে মিটিং করতে যায়। লোকেশন তখন ফ্যাং এর বাড়িতে। তারা ভিতরে যায়, অ্যাসিস্ট্যান্টকে স্বাগত জানায়। জিয়াং ফ্যানের রুমে যায়, তাকে দেখে কেঁদে ফেলে এবং সে খুব রেগে যায়। জিয়াং বলে, আমি তোমাকে কি বলি, তুমি সে মিল মরে যার সঙ্গে আমি কাজ করতাম, নাকি তুমি অন্য কাউকে হায়ার করতে চাচ্ছ? সে দ্রুত বের হয়ে যায়। শো ফ্যাংকে বলে, তুমি এত বড় মিথ্যা কেন লুকালে? ফ্যাং বলে, আজ সবে বলা ছিল, কিন্তু বুঝিনি তার প্রতিক্রিয়া এত তীব্র হবে। এখন তুমি তার কাছে যেও না, সে খুব রেগে আছে। আমি তাকে মানানোর চেষ্টা করব, সে অবশ্যই তোমার কাছে ফিরে আসবে। পরবর্তী দেশে জিয়াং অফিসে যায়। এখানে কর্মীরা তখন তাকে উৎসভাবে স্বাগত জানায় এবং অভিনন্দন জানায়। জিয়াং বলে, আমি সেখানে যেতে চাই না। তুমি আমাকে ব্লক করেছিলে কেন? আমি সব ব্যাখ্যা করতে চাই। জিয়াং বলে, তুমি একজন ধনী ছেলে, তুমি বিদেশে থাকো, তোমার লেভেলে পৌঁছতে আমি অনেক সময় লাগবে, তাই আমি তোমার লেভেলে পৌঁছতেও পারবো না। আমি জানি আমি তোমার কোম্পানিতে যোগ দিতে চাই না, তোমার অফারগুলো নিজের কাছে রাখো। এবার সে চলে যায়। অন্যদিকে প্রেস কনফারেন্সে বাই যাও এবং লি বাকের উপস্থিত ছিলেন। তখন জিয়াও সেখানে পৌঁছায়। সবাই জিজ্ঞেস করে, আপনি নতুন কোম্পানিতে কখন জয়েন করবেন? আমি খুব খুশি যে আমি একটি ভালো পদে আছি, কিন্তু আমি আপনাদের বলতে চাই আমি এই কোম্পানিতে জয়েন করব না। সবাই খুব অবাক হয় এবং জিজ্ঞেস করে কেন? বাই তখন হেসে তাকান, কারণ তিনি জানতেন জিয়ান এমন সিদ্ধান্ত নেবেন। জিয়ান ওয়াশরুমে যায়, শো তার সঙ্গে যায়। শো বলে, তুমি যাই সিদ্ধান্ত নাও, আমি সবসময় তোমার সঙ্গে আছি। আমি জানি তুমি এখন ভাঙ্গ অনুভব করছো, তাই নিজের উপর যতটা বোঝা নিতে পারো ততটা নাও, এর বেশি নেওয়ার দরকার নেই। আমি সবসময় তোমার পাশে আছি। তারপর সে জিয়াংকে হাক করে। অন্যদিকে ফ্যাং শুধু জিয়াং এর কথা ভাবতে ভাবতে অনেক ড্রিঙ্ক করছে। তারপর লি আসে এবং বলে, আজ দেখছি তুমি একাই ড্রিঙ্ক করছো, সব ঠিক আছে তো? ফ্যাং বলে, এখান থেকে চলে যাও, নইলে আমি এখনই সবকিছু ছুঁড়ে ফেলবো। লি তখন সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিয়াং তার সব জিনিসপত্র প্যাক করছে। তখনই দরজায় নক করে। ডোর খুলতে ফ্যাং ভিতরে ঢুকে যায়। জিয়াং বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই না, তুমি ভিতর থেকে চলে যাও। ফ্যাং সেখানে কেঁদে ফেলে, ক্ষমা চায় এবং বলে, আমি সব করেছিলাম, আমি তোমাকে আহত করতে চাইনি, দয়া করে আমাকে মাফ করো। জিয়াং একটু সহানুভূতি অনুভব করে এবং তার হাতে ব্যান্ডেজ করে দেয়। ফ্যাং বারবার জিজ্ঞেস করে, তুমি কি আমাকে মাফ করেছো? জিয়াং বলে, প্রথমে কান্না বন্ধ করো, তুমি শিশুদের মতো কেন কান্না করছো? তুমি ঠিক আছো তো? আমি তোমাকে মাফ করেছি, এখন যাও, তুমি কে ঘুমিয়ে পড়ো। পরের সকালে ফ্যাং জিয়াং এর কাছে আসে এবং বলে, আমি তোমার বিছানা ব্যবহার করেছি, এজন্য আমাকে মাফ করে দাও। জিয়াং বলে, ঠিক আছে, কিন্তু এখন তুমি তোমার বাড়িতে চলে যাও এবং তোমার কাজ করো। ফ্যাং বের হচ্ছিল, তখন কেউ তাকে অসুস্থ করে কারে তুলে দেয়। জেগে ফেলে দেখলে সেটা লিং। ফ্যাং জিজ্ঞেস করে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? লি বলে, ভয় পেও না, আমি তোমাকে ভালো জায়গায় নিয়ে যাব। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ফোন করে। অ্যাসিস্ট্যান্ট জানায় সে এখনো ফিরে আসেনি, সম্ভবত লি তাকে সঙ্গে করে নিয়ে গেছে। তার কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা সেটাও বলতে পারছি না। জিয়াং শক্ট হয়ে সেখানে দৌড়ে যায়। সেখানে সে ফ্যাংকে দেখায়। তাকে দেখে জিয়াং হাক করে। জিয়াং খুব টেনশন অনুভব। তারপর ফ্যাং দেখে জিয়াং এর জ্বর হয়েছে। সে তাকে বাড়ি নিয়ে আসে এবং ওষুধ দেয়, খুব যত্ন করে। এরপর তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জিয়াং ফ্যাংকে পাশে দেখে খুব অবাক হয়। ফ্যাং বলে, কাল রাতে তোমার আচরণের পর মনে হলো তুমি আমাকে মাফ করে দিয়েছো। জিয়াং লজ্জায় পড়ে যায়। অন্যদিকে শ্যাং পরিবারের সবাই খাবার খাচ্ছিল, তারা খুব আনন্দ করছে। তখন ফ্যাং কয়েকজন সহকর্মীর সঙ্গে আসে। ড্যাড তাদের দেখে খুব খুশি হয়। ফ্যাং বলে, লি আমাকে কিডন্যাপ করেছে, কিন্তু এখানে নির্দোষের মতো আচরণ করেছে। ড্যাড লিকে আঘাত করে। তুমি কি করে আমার ছেলেকে মারতে পারো? আগে অনেক অপরাধের চেষ্টা করেছে, যা তথ্য পুলিশ জানে। এরপর ফ্যাং চলে যায়। ফ্যাশন শো জিয়াং এর প্রধান ডিজাইনার হিসেবে কাজ করে। সবাই তার ডিজাইন দেখে খুবই আনন্দিত এবং হাততালি দেয়। এটি তার জন্য নতুন একটি সাফল্য।
ফ্যাং তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলে মিটিংয়ে যাওয়ার কথা আছে। জিয়াং তার ডিজাইন শেষ করেছে। তখন ফ্যাং আসে এবং তাকে নিজের কাছে টেনে নেয়। জিয়াং বলে, আমি এক কাজ করছিলাম। ফ্যাং বলে, কাজ পরে করবে, আগে আমি তোমার সাথে সময় কাটাতে চাই। তুমি খুব ভালো, এখন আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। তুমি কি ভেবেছো? জিয়াং একেবারে অবাক। ফ্যাং তাকে কিস করে। এবার তারা নতুন জীবন শুরু করে এবং তারা খুব খুশি থাকে এবং এভাবে আমাদের এই গল্পের হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর পাশে যে ভিডিওটি দেখছি এটি আমার খুব পছন্দের, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।